তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ২২। ২০ মিনিটের ব্যবধানে সিএনজি এসে থামে তারাকুঞ্জে। তারা সিএনজি থেকে নেমে তড়িঘড়ি করে ভাড়া মিটিয়ে হাঁটা দেয় বাসার উদ্দেশ্যে। বাসায় প্রবেশ করতেই তারা থমকে যায়। কিছু মুহূর্তের জন্য চোখ মুখ খুশিতে চিকচিক করতে থাকে। তারা বাবা বলেই চিৎকার দিয়ে দৌড় লাগায় সামনের দিকে। ছুটে এসে জড়িয়ে ধরেন ইমরান চৌধুরীকে। ইমরান চৌধুরী মেয়েকে দেখে শান্তির নিঃশ্বাস ফেলে। এতদিন পর মেয়েকে দেখে যেন তার মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে পেল। ড্রয়িং রুমে তাজ, আকাশ আর তুর্য ছাড়া সকলেই আছে। ইমরান চৌধুরী মেয়েকে স্নেহের সাথে জড়িয়ে নেয়। তারা ইমরান খানকে ছেড়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, কখন এসেছো বাবা তুমি? তারার কথায় ইমরান খান মুচকি এসে তারার কপালে স্নেহের পরশেকে বলে ওঠে, এই তো মা, কিছু সময় হলো। তুমি আজ এত দেরি কেন করলে? ইমরান খানের কথায় তারা আজ করতে পারে তারা হয়তো কেউ কিছু জানে না। হয়তো তাকে তাজ আর আকাশ খুঁজছে, বাড়ির কাউকে হয়তো কিছু বলে নাই। তারা কিছুটা হলেও বেঁচে যায়, না হলে তাকে হাজারো প্রশ্ন থেকে বেঁচে গেল। কিন্তু ভয় তার তাজকে নিয়ে, কে জানে কি করে তাকে। ভয়ে তারা শুকনো ঢোক গেলে। তারাকে চুপ থাকতে দেখে ইমরান খান ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে বলে ওঠে, কিরে মা, চুপ কেন? এতক্ষণ কই ছিলি? ইমরান খানের কথায় তারা তার ভাবনা থেকে বেরিয়ে এসে জোরপূর্বক হেসে বলে ওঠে, ওই তো বাবা, একটু ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তারার কথায় ইমরান খান মৃদু হেসে বলে, ও আচ্ছা তাই বল, আমি আরও টেনশন করছিলাম। ইমরান খান আর তারার কথা বাড়ির সবাই চুপচাপ শুনতে থাকে। পিয়ন্তি বেগম একদৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আছেন। কতদিন পর প্রিয় মানুষটিকে চোখের দেখা পেল তিনি। এই কয়েকদিনে একটিবারও তার ইমরান খানের সাথে কথা হয়নি। তিনি চাইলেও সাহস করে পারেননি ইমরান খানকে একটি কল করতে। বিয়ের এত বছর পেরিয়ে যেতেও তিনি আজও পারেননি ইমরান খানের সাথে ফ্রি হতে। ভাবতেই তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তারা আর ইমরান খানের কথা শুনে পাশ থেকে হাসান খান অভিমানী কণ্ঠে বলে ওঠে, বাবাকে পেয়ে এখন মেজো বাবাকে ভুলে গেছিস তাই না? তাই এখন আর আমাকে কারো চোখেই পড়ে না। হাসান খানের কথা শুনে তারা ইমরান খানের পেছনে তাকায়। এতক্ষণ সে কাউকেই খেয়াল করেনি। বাসায় ঢুকতেই সবার আগে তার চোখ পড়ে ইমরানের দিকে। তাই সে ছুটে আসে। তাই আর হাসান খানকে দেখতে পায় না। তারা হাসান খানকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। হাসান খান তারা ছোঁয়া পেয়ে মৃদু হেসে ওঠে। তারা অনুশোচনার কণ্ঠে বলে ওঠে, সরি মেজো বাবা। তারার কথায় হাসান খান মৃদু হেসে তারার কপালে চুমু খায়। সকলেই তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। শারমিন বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, হয়েছে, এবার গিয়ে আগে তোরা ফ্রেশ হয়ে নে, তারপর আদর করিস। এত দূর থেকে এসেছিস, আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। শারমিন বেগমের কথায় তারা হাসান খানকে ছেড়ে দেয়। হাসান খান আর ইমরান খান সায় জানায় তাকে। সকলের কাছে বিদায় নিয়ে চলে যায় নিজ ঘরে। পেছন পেছন পিয়ন্তি বেগম ও আজমিনা বেগমও যায় তাদের স্বামীর পেছন পেছন। তারা যেতেই শারমিন বেগম তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। শারমিন বেগমের কথায় তারা মাথা নাড়িয়ে রুমের দিকে হাঁটা দেয়। মনে মনে শুধু তার একটাই ভাবনা, আল্লাহ জানে আজ তার কপালে কি আছে। ইমরান খান রুমে গিয়ে নিয়েই পরনের ব্লেজার শার্ট খুলতে থাকে। তার থেকে কিছুটা দূরে পিয়ন্তি বেগম দাঁড়িয়ে আছে, জড়সড় হয়ে তাকিয়ে তাকিয়ে শুধু ইমরান খানকে দেখছে। পিয়ন্তি বেগম কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে সাহস তার কেন জানি হচ্ছে না। অনেকক্ষণ চুপ থেকে নিজের সংকোচ কাটিয়ে কিছুটা সাহস এনে আমতা আমতা করে বলে ওঠে, কেমন আছো? এত সময় পর নিজের স্ত্রীর করা প্রশ্ন শুনে পেছন ফিরে তাকায় ইমরান খান। পিয়ন্তি বেগম তার দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ইমরান খান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভালো। বলেই তিনি আর কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। পিয়ন্তি বেগমের কষ্ট হয়। এতে ইমরান খান ওয়াশরুমের কাছে গিয়েও পেছন ফিরে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, লাগেজে দেখো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। বলেই ইমরান খান আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায় ওয়াশরুমে। ইমরান খান চলে যেতেই ইমরান খানের কথায় পিয়ন্তি বেগম মেয়েকে হাসে। আজ সেই একই কথা, তার মনের কথাগুলো আজ তো তার স্বামী নামক মানুষটা বুঝে উঠতে পারল না। তার যেসব জিনিস প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটু মন খুলে তার সাথে কথা বলা আর তাকে একটু ভালোবাসা। জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, আজও সে পারেনি স্বামীর মনে তার জন্য কিছুটা ভালোবাসা জাগাতে। পারেনি ইমরান খানের জীবন থেকে অতীতের ভালোবাসা মুছে ফেলতে। যুবক বয়সে ভালোবেসে এক সুন্দরী তরুণীকে ইমরান খান,
তবে সেই প্রেম বেশি দিন টেকেনি তার। মেয়েটি তাকে ঠকিয়ে বিয়ে করে ফেলে। সেই জেদেই ইমরান খান নিজেও বিয়ে করে ফেলে বাবার পছন্দ মতো প্রিয়ন্তী বেগমকে। তবে আজও পারেনি তার মন থেকে সেই ছলনাময়ী নারীকে মুছে ফেলতে। প্রিয়ন্তী বেগমের উপর স্বামীর অধিকার ফলালেও পারেনি তাকে ভালোবাসতে। বিয়ের প্রথম রাতে যখন প্রিয়ন্তী বেগমকে বলে দেওয়া হয় সবকিছু, সেই থেকেই তিনি বাধ্য স্ত্রী হয়ে চলেন। বহু চেষ্টা করেও স্বামীর ভালোবাসাটুকু পাওয়ার কিন্তু সে ব্যর্থ। তার জীবন সুখ বলতেই তাজ আর তারা হবার আগে তাদের ঘনিষ্ঠতাটাইটুকু, এছাড়া আর তার জীবনে কোনো সুখ নেই। ঘরের বাইরে তাদের সম্পর্কটা সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্কটা হলেও ঘরের ভেতর কেবলই তাদের হাজার মাইল দূরত্বের পাহাড় দুজনের মাঝে। চার দেওয়ালের মাঝে তাদের এত বছরের দূরত্বগুলো চাপা দিয়ে রেখেছে। বাহিরের লোকের সামনে কেবলই তারা অভিনয় করেই পার করছে। পুরনো কথাগুলো ভাবতেই প্রিয়ন্তী বেগমের বুক চিরে নিঃশ্বাস বেরিয়ে আসে। এখন আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে না। একটা সময় ছিল যখন যখন প্রতি মুহূর্তে ছোট ছোট বিষয়ে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তো। এক সময় কাঁদতে কাঁদতে তার চোখে পানি প্রায় শুকিয়ে যাবার জোগাড়। এখন আর সহজে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে না। আস্তে আস্তে তার নরম মনখানা কিছুটা হলেও পাথরে রূপান্তরিত করেছে। প্রিয়ন্তী বেগম ওয়াশরুমের দরজার দিকে একবার তাকিয়ে বেরিয়ে চলে যায় রুম থেকে। সন্ধ্যা ৬টা, তারাপুঞ্জ প্রবেশ করে তাজ আর আকাশ। মুখে তাদের চিন্তার ছাপ স্পষ্ট। তাদের বাসায় আসতে দেখে আজমিরা বেগম এগিয়ে এসে বলে ওঠে, কিরে, কোথায় ছিলি তোরা, আর তোদের এই অবস্থা কেন? আজমিরা বেগমের কথায় তাজ অসহায় চোখে তাকায় আজমিরা বেগমের দিকে। এখনো যে যার ঘর অবস্থিত, শুধু রান্নাঘরে শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত। আজমিরা বেগম তাজকে চুপ থাকতে দেখে ভ্রুকুচকে বলে ওঠে, কি হলো, কিছু বলছিস না যে? আজমিরা বেগমের কথায় তাজ অসহায় কণ্ঠে বলে ওঠে, মনি, তারা। আর বলতে পারে না তাজ। তার আগেই তার মুখের কথা কেড়ে নিয়ে আজমিরা বেগম বলে ওঠে, তারা তারা তোর ঘরে পড়তে বসেছে। আজমিরা বেগমের কথায় চমকে তাকায় তাজ আর আকাশ। মুহূর্তেই তাজ হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি, বনু ঘরে? তাজের কথায় আজমিরা বেগম আগের নাই বলে ওঠে, হ্যাঁ, তারা ওর ঘরে আছে, ওর রুমে ছাড়া আর কোথায় যাবে শুনি? আজমিরা বেগমের কথায় তাজ আর আকাশ ধপ করে সোফায় দুজনে একসাথে বসে বিশাল বড় করে স্বস্তি নিঃশ্বাস ফেলে। যেন এত সময় পর তারা একটু শান্তি পেল। তাদের এই অবস্থা দেখে আজমিরা বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, কি হয়েছে তোদের? আজমিরা বেগমের কথায় তাজ আকাশ হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, কিছু না। আজমিরা বেগম তাদের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। আকাশ তাজের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া আগে, তুর্য ভাইয়াকে আমাদের ফোন করে তো জানাতে হবে। আকাশের কথায় তাজের মনে পড়ে তুর্যের কথা। সে তো ভুলেই গিয়েছিল তুর্যের কথা। তাজ লাফ দিয়ে বসা থেকে উঠে তড়িঘড়ি করে তুর্যকে ফোন লাগাতে লাগাতে ট্রেসের দিকে যায়। তাজ যেতে আকাশে উঠে হাত দেয় নিজের রুমের দিকে। তার বড্ড ক্লান্ত লাগছে এতক্ষণ ছোটাছুটি করার জন্য। এখন তার একটু রেস্ট নেওয়া প্রয়োজন। আজমিরা বেগম কি হলো কিছুই বুঝতে পারছে না। শুধু হাঁ করে তাকিয়ে আছে দুজনে যাওয়ার পানে। তারা নিজের ঘরে দরজা বন্ধ করে বেশ করে ভয়ে তাজের ভয়ে বসে আছে। অনেকে এসে ডেকে গেছে, তবে সে পড়ার দোহাই দিয়ে বেঁচে গেছে। এখন তার রুম থেকে বের হওয়া যাবে না। একটু আগেই তাজের গলার আওয়াজ সে পেয়েছে। যদি এখন বের হয় নির্ঘাত তার পা ভেঙে দিবে। তার চেয়ে ঘরে বসে থাকা ভালো। তবে সে একদিক দিয়ে অবাক হচ্ছে, তার সে কখন বাসায় এসেছে, এখনও কেন তার ঘরে আসলো না? অন্যদিন হলে তো বাড়িতে এসে প্রথমেই তাকে ডিটারজেন্ট সহ ধুয়ে দিত পুরো। তারা বেশ অবাক হচ্ছে। তবে এদিক দিয়ে তার ভালোই হচ্ছে তাজ না আসায়। এলেই তো তাকে উত্তম মধ্যম দেবে। এসব হাজার কথা ভাবতে থাকে তারা। তাজ ফোন করার আধা ঘন্টার পর তুর্য বাড়ি ফিরে হন্তদন্ত হয়ে। বাড়ির সকলে তখন ড্রয়িং রুমে উপস্থিত। সকলেই যে যার মতো করে আড্ডা দিচ্ছে। সেই মুহূর্তে তুর্যকে এভাবে বাসায় ঢুকতে দেখে সকলেই তাকায় তার দিকে। তুর্য কারো দিকে তাকায় না, ধূপধাপ সিঁড়ি বেয়ে চলে যায় উপরের দিকে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, এর আবার হলো কি? তুর্য তারার রুমের সামনে গিয়ে থামে। দরজা ধাক্কা দিতেই দরজার লক পেয়ে মাথায় রক্ত উঠে যায়। জোরে এক লাথি মারে দরজায়। তারা বিছানায় বসেছিল। হঠাৎ এমন বিকট শব্দে লাফ মেরে বসা থেকে উঠে পড়ে। ওর পাশ থেকে তুর্য হুঙ্কার ছেড়ে বলে ওঠে, দরজা খোল।
তুর্যের আওয়াজে কেঁপে ওঠে তারা। হঠাৎ হলো কি তুর্যের যে তাকে এভাবে ডাকছে কেন? ভেবেই তার গলা শুকিয়ে আসতে। তার জানা মতে সে তো তুর্যের সাথে কিছু করেনি। তাহলে তারার আকাশ পাতাল ভাবনার মাঝে আগের থেকে আরো জোরে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তারা দরজা খোল, না হলে এর ফল ভালো হবে না। তুর্যের কথায় তারা ঢোক গেলে তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে 1 মিনিটে সেখানে দাঁড়াতে পারে না। তার আগেই পুরুষালী শক্ত হাতের কষিয়ে এক চড় পড়ে তার গালে। কিছুটা ছিটকে পড়ে তারা ধপ করে মাটিতে পড়ে যায়। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে ঠোঁটের কার্নিশ কেটে রক্ত বেরিয়ে যায়। তারা সব কিছু কেমন জানি ঘুরছে, সব কিছু কেমন জানি স্তব্ধ লাগছে। তার কাছে গালে হাত দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার সামনে থাকা মানুষটির দিকে, যে কিনা একটু আগে তাকে নির্দয়ভাবে থাপ্পড় মেরেছে। তার সামনে দাঁড়িয়ে আছে তুর্য। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে, মাথার চুলগুলো কেমন এলোমেলো, শার্টের হাতা কোনো রকমভাবে ফোল্ড করা, কেমন অগোছালো হয়ে আছে। তুর্য সব সময়ের মতো আসছে পরিপাটি নেই, বরং একেবারে অগোছালো। সেই চোখ দিয়ে যেন তার আগুনের লাভা বের হচ্ছে। তারা ছলছল চোখে তাকিয়ে আছে তুর্যের দিকে। হঠাৎ এই মারের কারণ সে কিছুতেই বুঝতে পারছে না। সে তো এমন কিছুই করেনি যে তুর্যের রাগ উঠবে। তাহলে আজ ছোটবেলায় সে নির্দয় তুর্যকে তার মনে পড়ছে, যে কিনা তাকে ঠিক এভাবেই মারত। তারার ভাবনার মাঝে তুর্য হুট করে এসে তার সামনে বসে গালে চেপে ধরে সর্বশক্তি দিয়ে, যার কারণে তারা কিছুটা আর্তনাদ করে ওঠে। তুর্য রাগে হিসিয়ে বলে ওঠে, কষ্ট লাগছে তাই না? খুব কষ্ট লাগছে তোর, কিন্তু তোর এই কষ্টের ধারে কাছেও আমার কষ্ট পৌঁছায় না। তুই জানিস না আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা পুড়েছি, এতক্ষণ ধরে আমি কি সহ্য করেছি। তোর কোনো ধারণা আছে? একটা মুহূর্ত, শুধু একটা ছোট্ট মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোর জন্য সব হারিয়ে ফেলেছি, সব কিছু শেষ হয়ে গেছে। তুই আমার চোখের সামনে নেই, তোর কোনো খবর নেই। আমি জানি না তুই ঠিক আছিস কি না। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুকের ভেতরটা এমনভাবে ধকধক করছিল যেন এই মুহূর্তেই ফেটে যাবে। মনে হচ্ছিল আমি সত্যিই মরে যাচ্ছি। একটুর জন্য, আর একটুর জন্য আমি নিঃশ্বাস বন্ধ করে শেষ হয়ে যেতাম। তুই জানিস সেই অনুভূতি কেমন? জানিস যখন মনে হয় প্রিয় কাউকে আর কখনো দেখা যাবে না, কখনো ছোঁয়া যাবে না, তখন কেমন লাগে জানিস? সেই মুহূর্তে বুকের ভেতর কিভাবে সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। সূর্যের চোখে ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলছিল, যেন এই মুহূর্তে সবকিছু পুড়িয়ে দেবে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কণ্ঠ কাঁপছিল, তবু রাগ আর যন্ত্রণার তীব্রতায় থামতে পারছিল না। আমি পাগলের মতো তোর খুঁজে ছুটে বেড়াচ্ছিলাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি তোর নাগাল না পেলে নিজেই পাগল হয়ে যাব। আর তুই তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস, নিজেকে লুকিয়ে রেখেছিস। তুই কি জানিস এই কয়েক ঘন্টা আমার কাছে কেমন লেগেছে? যেন কেউ আমাকে শ্বাসরোধ করে হত্যা করছে, যেন আমি একটা অন্ধকার গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, যেখানে কোনো আলো নেই, কোনো পথ নেই। আমি তোকে হারানোর ভয় পাচ্ছিলাম। তারা বুঝতে পারছিস? সূর্যের চোখ রক্তিম দৃষ্টিতে যেন জ্বলন্ত আগুনের ছায়া। সে এক মুহূর্ত থামে, যেন নিজের রাগ আর কষ্টের ভার সহ্য করতে পারছে না। তারার গাল এখনও তার শক্ত মুঠোর মধ্যে। সূর্যর আঙুলের চাপটা স্পষ্ট অনুভব করছে সে, কিন্তু সে পালাতে পারছে না। তার চোখের সামনে সূর্য নামের এই মানুষটা কেমন যেন অসহায় হয়ে গেছে, কেমন যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। আমি তোর জন্য মরতেও রাজি তারা, কিন্তু এভাবে আমার জীবন নিয়ে খেলবে না। আমি যদি কখনো তোকে এভাবে হারিয়ে ফেলি, আমি হয়তো নিজেকে আর ধরে রাখতে পারবো না। তুই যদি না থাকিস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? তুই কি জানিস তুই আমার জন্য কি? জানিস তুই আমার শ্বাস, আমার অস্তিত্ব। আর সেই তুই তুই কি করে এতটা অবহেলায় নিজেকে লুকিয়ে রাখতে পারলি? তুই কি একটাবারও ভাবিসনি আমি তোর জন্য কতটা পাগল হয়ে যাব, কতটা অসহায় হয়ে যাব? সূর্যের কণ্ঠে ফেটে যাচ্ছিল এক অজানা ভয় আর বেদনার চিৎকার, যেন শব্দ হয়ে বেরিয়ে আসছিল। সে তারার গালের ওপর রাখা নিজের হাতটা আস্তে আস্তে নামিয়ে নেয়, কিন্তু তার চোখের আগুন নিভে যায়নি। কেবল রাগ নয়, সেই রাগের নিচে চাপা পড়ে আছে এক গভীর ভালোবাসা, এক অন্ধ ভালোবাসা, যা হারানোর ভয়ে কাঁপছে, পোড়াচ্ছে, ছাই করে দিচ্ছে। তুই যদি কখনো এভাবে দূরে চলে যাস, যদি তুই আমার থেকে হারিয়ে যাস, আমি জানি না কি হবে। আমি জানি না আমি নিজেকে কিভাবে সামলাবো তারা।
তুই ভাবতে পারিস আমি কেমন ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, যেখানে তোকে খুঁজে পাবো না, যেখানে তুই থাকবি না। আর আমি কেমন করে বাঁচবো তখন, আমি কেমন করে? সূর্যের গলা থেমে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। এক মুহূর্তের জন্য যেন সব কিছু স্তব্ধ হয়ে গেল চারপাশে। তারা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে, চোখে প্রশ্ন, কপালে ভাঁজ। সূর্যের কথায় তার কষ্ট, তার ভয় সব কিছু তারা শুনছিল, অনুভব করছিল, কিন্তু বুঝতে পারছিল না এতটা রাগ, এতটা কষ্ট, এতটা ভয়, এসব কেন? কেন সূর্য এতটা ব্যথিত, এতটা অস্থির তার জন্য? কেন এতটা পাগল হয়ে গেল সে? তারার ঠোঁট কেঁপে উঠল, ভেতর থেকে একটা অজানা অনুভূতি দম বন্ধ করে তুলল তাকে। তার নিজের কষ্ট ভুলে সে শুধু সূর্যকে বোঝার চেষ্টা করলো, কিন্তু কোনো কুল কিনারা পেল না। তার কণ্ঠ কেঁপে উঠল, শব্দগুলো যেন ঠিকভাবে বেরোতেই চাইছিল না। তারা অবশেষে কাপা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, কি বললেন আপনি, আবার বলুন। তারার কণ্ঠ এতটাই নরম, এতটাই অসহায় লাগলো যে সূর্য মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল, যেন তার মাথার ভেতর বজ্রপাত হয়। সে সে কি বলে ফেলেছে, সব তার সত্য অনুভূতিগুলো কি বেরিয়ে গেছে তার সামনে। এক মুহূর্তের জন্য সে যেন তার নিজের কথাগুলোই বিশ্বাস করতে পারছিল না। সূর্য দ্রুত উঠে দাঁড়ালো, নিজের চুলে হাত বুলিয়ে কপাল টিপে ধরলো, যেন মাথার ভেতর চলতে থাকা ঝড় থামানোর চেষ্টা করছে। তারার চোখে গভীর প্রশ্নবিদ্ধ দৃষ্টির দিকে তাকাতে পারছিল না সে। এই তো, এই মুহূর্তে যদি তারার চোখের ভাষায় বুঝে ফেলে, যদি যদি তারা জানতে পারে। সূর্য দ্রুত নিজেকে সামলে নিল, নিজের দুর্বলতা তারা যেন কোনোভাবে বুঝতে না পারে। সূর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় আমি তোর প্রেমে পড়েছি? ভুলেও এসব কথা নিজের মাথায় আনিস না। নিজেকে এতটাও দামি ভাবিস না যে মেহরাজ খান সূর্যের বউ হওয়ার তুই স্বপ্ন দেখবি। সেটা কখনোই আমি হতে দেব না। তোর মতো একটা ইডিয়েট ননসেন্সকে তো নয়ই। আর হ্যাঁ, নেক্সট টাইম একই ভুল করলে আমার চাইতে খারাপ কেউ হবে না। তোকে আজ আমি বলে দিলাম, তুই কি চাস তুই না বলে বাইরে বাইরে ঘুরবি, আর আমরা তোর পেছন পেছন ছুটে বেড়াবো? আমাদের কি আর কাজকর্ম নেই নাকি যে সারাদিন আমাদের তোর পেছনে ছুটতে হবে? এই একই ভুল যদি আবার করিস, সেদিন তোকে আমি মেরেই ফেলবো, দেখে নিস। বলেই থামে সূর্য। তারা অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগেও যে মানুষটা ভয়, কষ্ট আর এক রকমের অদ্ভুত অনুভূতিতে ডুবেছিল, সে এখন হুট করে বদলে গেল কেন? এই কি সেই সূর্য ভাইয়া যে একটু আগে আতঙ্কে কাঁপছিল, যে বলে ফেলেছিল এমন কিছু যা তারা বুঝতে পারেনি? তারা কিছু বলতে যাবে, কিন্তু সূর্য ততক্ষণে পেছন ফিরে দরজার দিকে এগিয়ে গেছে। যেতে যেতে বলে ওঠে, ঠোঁটের পাশে মেডিসিন লাগিয়ে নিস। বলেই সূর্য আর এক মুহূর্ত দাঁড়ায় না, দরজা ঠেলে বেরিয়ে যায় ঘর থেকে, যেন সে তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে চায়। নিজের অনুভূতিকে তারার সামনে ফাঁস করতে চায় না। তারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। একটু আগে যা ঘটলো সেটা কি সত্যিই ঘটলো? সূর্যের বলা সেই কথা, সেই অনুভূতি, নাকি সে ভুল বুঝলো, নিজের অনুভূতি আড়াল করতে চাইলো? তারার মাথা কাজ করছে না। এত কঠিন কঠিন কথা তার বোঝার ক্ষমতা নেই। এত মাথা ঘেটে লাভ নেই। তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার গালে দুহাত দিতেই পুরো শরীর ব্যথায় কেঁপে ওঠে। তারা উঠে দাঁড়ায়। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবি দেখে চমকে যায়। কি অবস্থা তার মুখে! ঠোঁটের পাশটা কেটে রক্ত জমাট বেঁধে আছে, গালে 5 আঙুলের দাগ, আর দুহাতের আঙুলের ছাপ স্পষ্ট। তার এসব দেখে মুহূর্তেই মেজাজ বেরিয়ে যায়। এতক্ষণ বলা সূর্যের সব কথা মাথা থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তে সূর্যের কথায় কিছুটা খারাপ লাগলেও এখন আর লাগছে না, বরং তার উপর রাগ হচ্ছে। তারার আগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, শালা হিটলার কোথাকার! এর একইভাবে কেউ মারে? আল্লাহ গো, কিভাবে মেরেছে আমায়! এটা মানুষ না কসাই? কি নির্দয়ভাবে আমাকে মেরেছে! গালটা আমার জ্বালা করছে এখনো। এর প্রতিশোধ যদি আমি একদিন না নিয়েছি, তাহলে আমার নামও তারা নয়। বলেই তারার আগে ফুঁসতে থাকে। অন্যদিকে সূর্য দরজা বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ে। মাথার দুপাশে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, যেন এভাবে সে নিজের ক্ষতিগ্রস্ত মস্তিষ্কটাকে সামলাতে পারবে। কিন্তু না, পারছে না। বুকের ভেতর কেমন একটা ফাঁকা অনুভূতি হচ্ছে, যেন কেউ তার ভেতর থেকে সবকিছু টেনে বের করে নিয়েছে, তার ফেলে রেখেছে একদম শূন্য করে। এক ঝটকায় মাথা তুলে নিয়ে গভীর নিঃশ্বাস নিল। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি সেটা তোর কিচ্ছু যায় আসে না, তাই না?
আমি কেমন আছি, আমি বেঁচে আছি না মরে গেছি, সেটা তোর কিছুই আসে যায় না। কিন্তু তুই জানিস না তুই আমার সাথে কি করছিস। তুই আমাকে ধ্বংস করে দিচ্ছিস তারা। আমি তোকে আঘাত দিতে চাই না, আমি চাই না তোকে কষ্ট দিতে, কিন্তু তুই তুই আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছিস যেখানে আমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তুই জানিস না তোকে না দেখে, তোকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে যাই। আমি মরেও বেঁচে থাকি, শুধু তোকে না দেখার শাস্তিটা নিতে আমি পারি না। তুই কি ভাবিস আমি স্বাভাবিক আছি? না, নেই, আমি স্বাভাবিক নেই। আমি আর 10টা মানুষের মতো সাধারণ জীবনযাপন করি না, আমি পারি না। তুই আমাকে যা দিয়েছিস, যা দেখিয়েছিস, তারপর থেকে আমি আর স্বাভাবিক নেই। আমি একটা উন্মাদ, একটা পাগল হয়ে গেছি, যে রাতের পর রাত জেগে বসে থাকে শুধু তোকে মনে করে, যার দিন কাটে তোকে দেখার অপেক্ষায়, আর রাত কাটে তোকে হারানোর দুঃস্বপ্ন দেখে। তুই জানিস না তোকে হারানোর ভয়টা আমার রক্ত জমিয়ে দেয়, আমার বুকের ভেতর যেন 1000টা ছুরি চালিয়ে দেওয়া হয়। তুই জানিস না তোকে না পেয়ে আমি কি অনুভব করি। মনে হয় কেউ আমাকে ঠেলে একটা অন্ধকার কুয়োর ভেতর ফেলে দিয়েছে, যেখানে আলো বলতে কিছু নেই, যেখানে শুধু একটা থাকার ভয়ঙ্কর শাস্তি আছে। তুই জানিস না তারা, তুই জানিস না তুই আমার কি। তুই আমার রাগ, আমার কষ্ট, আমার ভয়, আমার অস্তিত্ব। আমি তোর কাছ থেকে কিচ্ছু চাইনি, শুধু তোর একটু উপস্থিতি, তো শুধু তোর একটু দয়া। কিন্তু তুই কি করিস? তুই আমাকে ভেতরে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছিস, তুই আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিস। সূর্য থেমে যায়, গলা শুকিয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আয়নার দিকে তাকায়, নিজের প্রতিবিম্বে এক বিধ্বস্ত ভেঙে পড়া মানুষকে দেখে, যে একদিকে আগুনের মতো জ্বলছে, আবার অন্যদিকে নিঃশেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সূর্য অস্থিরতা নিয়ে বলে ওঠে, তারা তুই আমার, শুধু আমার। আমি তোকে চাই, পুরোটা চাই, এমনভাবে চাই যে তুই আর কারো হতে না পারিস। তোকে এমনভাবে আঁকড়ে ধরতে চাই যে তুই ছাড়া কিছুই অনুভব না করি। তোকে হারানোর ভয়টা আমাকে শেষ করে দিচ্ছে। তুই দূরে গেলে আমি নিঃশেষ হয়ে যাব। আমি পারবো না তারা, আমি পারবো না তোকে ছাড়তে। আমি তোকে ভালোবাসি, আমি তোকে অনুভব করি, আমি তোকে চাই। আমি তোর দমে বাঁচি, তোর অস্তিত্বে হারিয়ে যেতে চাই। তুই শুধু আমার, আমি তোকে চাই, আজীবনের জন্য নিজের করে নিতে চাই। তুই কেবল আমার হবি, শুধুই আমার। কথাগুলো বলেই থামে সূর্য। মনের ভেতরে এক অদ্ভুত ঝড় বইছে, আস্থা নির্ঘাত। সে শ্বাস বন্ধ হয়ে মারা যেত যখন শুনেছিল তারাকে পাওয়া যাচ্ছে না। হাত পা তার চলা কাজ করছিল না। কিছু মুহূর্তের জন্য তার মনে হচ্ছিল এই বুঝি সারা জীবনের জন্য সে তার তারাকে হারিয়ে ফেলল। গত কয়েক ঘন্টা পাগলের মতো করে পুরো শহর খুঁজেছে তারাকে, কিন্তু পায়নি। যখন তাজের কাছে শুনেছে তারা বাসায়, তখন যেন সে তার দেহে প্রাণ ফিরে পেল। সেই অবস্থায় তড়িঘড়ি করে রওনা হয় তারাকুঞ্জের দিকে। তারপর আর কি, এত কিছু হয়ে গেল।